কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 22 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আজকে 49 পিসেস অ্যাপ্লাই লাস্ট ডেট, সো যারা অ্যাপ্লাই করেন নাই দ্রুত করে ফেলেন। এছাড়া আজকে আমাদের বেঙ্গল সোসাইটিতে ফ্রি উইকলি মডেল টেস্ট হবে। আপনারা ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। সো প্রতি শুক্রবারই হয় পরীক্ষাটা। দেখেন, আজকে আপনার প্রথম আলোর হেডলাইন হচ্ছে বিশ্ববাজারে পণ্যের দরপতন হচ্ছে কিন্তু বাংলাদেশের সুফল কম। এটা একটা মানে লং সমস্যা বাংলাদেশের। যেমন ধরুন হচ্ছে দরপতন বিশ্বে সব কিছুর হয় কিন্তু বাংলাদেশে দাম কমে না। এটা একটা এটা মানুষ মেনে নেওয়া টাইপ হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো একটা পণ্যের দাম একবার যদি বেড়ে যায় বাংলাদেশে কমে না, মানে বাংলাদেশের মার্কেটটা আপনার ফ্লেক্সিবল না। এটার মেন কারণটা হচ্ছে আপনার আমাদের যেই ব্যবসায়ীরা আছে তারা হচ্ছে আপনার খুব একটা বেশি সেন্সিবল না বা অনেস্ট না। আরেকটা হচ্ছে যে আমাদের যেই আপনার অথরিটি, সেই অথরিটি হচ্ছে খুব বেশি মাত্রা অ্যাক্টিভ না, প্লাস হচ্ছে কম্পিটেন্ট না। এতে অথরিটি হচ্ছে পুশ করতে পারে না, আর ব্যবসায়ী তো অনেস্ট না। সব মিলে হচ্ছে আমরা ক্রেতা যারা আছে তারা হচ্ছে সাফার করে। যেখানে জাকসুতে 273 জনের মনোনয়ন জমা এবং ছাত্রী হলে প্রার্থী কম। গতকাল প্রথম আলো আপনার রিভিউ করা হয় নাই, করার প্ল্যান ছিল বাট সামহাও করা হয় নাই। তো গতকাল প্রথম আলোতে আসে জাকসুতে আপনার নির্বাচনের সময় সেনাবাহিনী চাওয়া হয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। দেখেন, পাথর লুটে জড়িত 42 নেতা কর্মী ব্যবসায়ী। এখানে হচ্ছে ডিটেলড আপনার নাম দেওয়া উচিত। হ্যাঁ, ধরুন এখানে কারা কারা আছে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার লুটে আছে আপনার 42 জন। তার মধ্যে হচ্ছে বিএনপির 21 জন, আওয়ামী লীগের 7 জন, জামাতের 2 জন এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এনসিপি থেকে 2 জন আছে। এনসিপি থাকলে খারাপ লাগে আর কি, কারণ ওরা যে আপনার একটা চেঞ্জের কথা বলছে, এই চেঞ্জটা কিন্তু কথা যে বলছে সেটা মাত্র বছরখানেক হচ্ছে। বছরখানেকের মধ্যে যখন হচ্ছে আপনি করাপ্টেড হয়ে যাবেন, ব্যাপারটা আসলে কষ্ট দিবে। দেখেন, বাংলাদেশ পাকিস্তানের ভিসা অব্যাহতি চুক্তি খসড়া অনুমোদন করা হয়েছে। সো এখন আপনার বাংলাদেশি আপনার সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন। এখন আপনার সবচেয়ে ইস্যু হয় কি, যে পাকিস্তানের ভিসা যদি আপনি যদি পাকিস্তানে যান, আপনি হচ্ছেন ওয়েস্টার্ন কান্ট্রিতে ভিসা পাইতে যথেষ্ট পরিমাণ সাফার করা লাগে। এটা একটা বড় ক্রাইসিস, মানে হচ্ছে আপনার পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু খুবই কম। সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান। এই টাইমিংটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা টাইম, এবং সেনাপ্রধান সেন্সিটিভ একটা পদ এই জন্য যে বাংলাদেশে বর্তমানে সেনাপ্রধানের প্রচুর প্রভাব আছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ইন্ডিয়া, চীন, রাশিয়ানে যেভাবে হচ্ছে আপনার আপনার ঘষা মাজা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশে হয়তো অ্যাড হতে পারে কিনা আমি ঠিক শিওর না, বুঝে যাবে কয়েকদিন গেলে। আমরা পরবর্তী পেজে চলে আসি। আপনার জুলাই গণঅভ্যুত্থান ঢাকার সাভারের স্কুল ছাত্র আলিফ আহমেদ হত্যা মামলার আসামি হওয়ার পর ঝালকাঠি রাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রকে ওএসডি করা হয়েছে। সম্পর্ক পুনর্জীবনের বার্তা নিয়ে আসছেন ইসহাকদার। কূটনৈতিক সম্পর্ক 6 চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি, বিএনপি সহ রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন তিনি। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। দেখেন, বাংলাদেশ ভারত বাণিজ্য উত্তেজনায় কী প্রভাব পড়বে এটা আমি আজকে আপনার ডিসকাস করছি না। এই জন্য সামনে আসলে রিটার্ন পরীক্ষা কম, আর সামনে সবাই 47 প্রিলি নিয়ে বিজি এবং 49 প্রিলি আছে। সো আমরা যখন আবার 47 রিটার্ন নিয়ে কাজ করব, তখন এই ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব ভালো করে পড়া লাগবে। সো তখন হচ্ছে আমরা এইগুলো নিয়ে নর্মাল কিছু ভিডিও বানাই। সো আমরা খুবই অথেন্টিক কিছু ভালো কিছু ভিডিও বানাবো, ইনফরমেটিভ। আপনারা স্টিল পড়ে নেবেন বাংলাদেশ ভারত উত্তেজনা কী কী ধরনের সংকট বা কী কী ধরনের প্রভাব পড়তে পারে। এগুলো এমনিতে আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওতে বলি বা ব্লগে লেখালেখি করি আর কি, সেগুলো পড়লে হবে। দেখেন, সরকারি কর্মকর্তাদের 270 ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর হচ্ছে এখানে কিছু নাই। দেখেন, 7 নম্বর পেজেও তেমন কিছু নেই। 8 নম্বর পেজে দেখেন, কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচন আর কতকাল। এটা নিয়ে আমি আসলে ডিসকাশন করতেছিলাম সেদিন। যতদিন আপনি চান, আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হওয়া উচিত সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচন হওয়া না, কিংবা সেনাবাহিনীর প্রহরায়। আমাদের একজ্যাক্ট লক্ষ্য হওয়া উচিত হচ্ছে এমন একটা নির্বাচন করবো যেখানে পুলিশও লাগবে না। মানুষ ভোট দিয়ে চলে যাবে, কেউ ভোট চুরি করবে না, কেউ ভয় পাবে না, কেউ আরেকজনের ভোট দিনচে দিয়ে দিবে না। তাহলে এই ধরনের একটা কালচার, পলিটিক্যাল কালচার বা সোশ্যাল নর্মস আমরা বিল্ড করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। এখন যেহেতু বিল্ড করতে পারতেছি না, সেহেতু ভাই আমাকে অবশ্যই এমনভাবে পাহারা দিতে হবে যাতে হচ্ছে অ্যাটলিস্ট আমরা যা চাই সেটাই হয়।
দেখেন জিম ও'নিলের একটা ভালো আর্টিকেল ভূ রাজনীতি নিয়ে ট্রাম্প কি ব্রিক্সের চর হয়ে কাজ করছেন। সিন্ডিকেটের প্রজেক্টগুলো লিখেগুলো আসলে খুবই আপনার খুব একটা ভালো হয় না, তবে এটা খুব একটা খারাপ হয় না। তাও হচ্ছে ধরেন উনি যেভাবে রিপ্রেজেন্ট করছে, তো সেভাবে হচ্ছে মানে সেরকমও না। উনি যেভাবে বলতেছে চর হিসেবে কাজ করছে, এটা একটা স্যাটারিস্টিক একটা কমেন্ট, তবে বিশ্লেষণটা খুবই ভালো হয়েছে। বিশ্লেষণটা খুবই ভালো হয়েছে এবং এটা নিয়ে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে রিটেনের, আমরা ডিসকাশন করি এসব ইস্যু নিয়ে। যেমন হচ্ছে ধরেন আপনার ট্রাম্প যেটা করতেছে, আমি জাস্ট জিসটা হচ্ছে আপনাদের শেয়ার করি, আপনারা বুঝে যাবেন। যদিও এগুলো নিয়ে আগেও আলোচনা করা হয়েছে। ট্রাম্প যেটা করলো, ট্রাম্প হচ্ছে মূলত চীনের সাথে ফাইট করতেছে, ওদিকে হচ্ছে রাশিয়ার সাথে ফাইটিংয়ে আছে, এদিকে হচ্ছে ইন্ডিয়াকে দুটো সহায় দিছে, ব্রাজিলের উপর 50% ট্যাক্স বসায় দিছে। এটার ফলে যেটা হইলো যে ইন্ডিয়া হচ্ছে অলরেডি চীন ভিজিট করতেছে এবং হচ্ছে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনে আছে এবং চীনও ইন্ডিয়ার সাথে ভালো লিয়াজও করতেছে। ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক ভালো হয়েছে এবং তেলে 5% ছাড় দিতে যাচ্ছে। ব্রাজিলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো হয়েছে। আপনি বুঝতেছেন কান্ট্রি সবগুলো ব্রিক্সের। তো আবার সাথে করে ওদিকে ইরানের সাথে সম্পর্ক সবসময়ই বরাবরের মতো ভালো। এই যে আপনার ইরান এবং সৌদি যে যুদ্ধটা হয়েছে, সরি ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা হইলো, সে ইরান আপনার ইসরায়েল যুদ্ধের পরবর্তী সময়ে চীন কিন্তু ভালো মানের কিছু আর্মস পাঠাইছে ইরানে। হ্যাঁ, এবং রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক ভালো, সো রাশিয়াও ইরানও ব্রিক্সের মেম্বার, ওদিকে সৌদিও মেম্বার। আলটিমেটলি কিন্তু ট্রাম্প যেটা করতেছে, উনি সবগুলাকে পুশ করে মূলত ব্রিক্সটাকে আরও স্ট্রং করে দিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্রিক্সকে ট্রাম্প পছন্দ করেন না, বা ট্রাম্প অপছন্দ করে যে ধরনের স্টেপ নিচ্ছেন সেটা কিন্তু ব্রিক্সকে স্ট্রং করতেছে। এবং শুধু ব্রিক্স না, যদি ভুলে ভালে এটা হয়ে যায় যে চীন যদি এদিকে পাকিস্তান এদিকে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা ভালো সম্পর্ক বা গুড অফিস ডিপ্লোমেসি খাটাইতে পারে, তাহলে কিন্তু পুরা সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। মানে পুরা আপনার এশিয়া, ফুল এশিয়া এবং মানে পুরা এশিয়া থেকে ইউএসএ আউট হয়ে যাবে। এটা কিন্তু বিশাল বড় একটা, মানে আমি ওইদিন ভাবতেছিলাম আর কি, কাইন্ড অফ ফ্যান্টাসাইজ করা, যে যদি কোনোভাবে চীন এই কাজটা করতে পারে, তাহলে কিন্তু নোবেলের ট্রাম্প না পেয়ে সরাসরি পেয়ে যাবে হচ্ছে চীন। হ্যাঁ, সো এটাই বলা আছে এখানে। আরেকটা ভালো কনসেপ্ট নিয়ে আসছে যে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার G7 থেকে রাশিয়াকে বের করে দেওয়া ছিল হচ্ছে ইউএসের সবচেয়ে বড় একটা মিস্টেক। এবং আরেকটা মিস্টেক হচ্ছে G7-এ আপনার ইন্ডিয়া নাই, চীন নাই। এই কান্ট্রিগুলোকে, বড় বড় কান্ট্রিগুলোকে যেগুলো হচ্ছে পটেনশিয়াল কান্ট্রি, আপনি ওগুলোকে বাইরে রেখে যখন কাজ করবেন, তখন যে ইস্যুটা হবে, ওই কান্ট্রিগুলো তো বসে থাকবে না, তারা একত্রিত হবে এবং আপনার অ্যাগেনস্টে একত্রিত হবে। সো ওই G7-এর মতো ছোট করে না বানায় ওরা হচ্ছে আপনার এখানে যেটা বলা ট্রাই করছে, এখানে আপনার রাখতে পারতো হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নকে, তাহলে তো পুরো ইউরোপ চলে আসতেছে, ঠিক না? এরপরে হচ্ছে আপনি নিয়ে আসেন হচ্ছে আম, ইন্ডিয়াকে, জাপানকে, কোরিয়াকে, মোটামুটি 7টা 8টার মতো রাখেন, বাট আপনি ইউরোপের সবগুলো রাষ্ট্রকে এককভাবে নিয়ে আসলে আর বড় কান্ট্রিগুলোকে একসাথে করলে আপনি একটা স্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ পাইতেন, যেটা এখন আপনি পাবেন না। আচ্ছা, পরের পেজে দেখি আমরা গাজানগরী দখলের প্রথম ধাপের অভিযান শুরু হয়েছে এবং হচ্ছে রাতভর গাজানগরীতে উপকণ্ঠে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গাজানগরীতে মৃত্যু এবং ধ্বংস এড়াতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান গুতারেছে। এগুলো জানায় লাভ নেই আসলে, এগুলো কেউ শুনবে না। দেখেন চীন ভারত সীমান্ত বাণিজ্যে বাধা হচ্ছে নেপাল, মূলত এটা বাধা না। তো এটা আমার মজা লাগছে কি দেখেন, যে নিউজটা করা হয়েছে নয়াদিল্লি থেকে, ঠিক আছে, পাঠানো হয়েছে, আমরা এটা কপি করছে। যাক, এখন মেন ইস্যুটা হচ্ছে যে নেপাল, আপনার যে কালাপানি ইস্যু আছে, নেপাল যাচ্ছে যে চীন ইন্ডিয়ার মধ্যে আপনার যে সম্পর্কটা বিল্ড হবে, সেইখানে নেপালও চাচ্ছে একটা বেনিফিট নিতে। বেনিফিটটা হচ্ছে ওই যে গিরিপথ যেটা আছে বা ট্রানজিশনাল পয়েন্ট যেটা আছে, সেটা যদি নেপালকে স্বীকৃতি দিয়ে দেয় এবং নেপাল যদি সেখান থেকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়ার সুযোগ আছে নেপালের। হ্যাঁ, সবাই আসলে ভূ রাজনীতি বলেন, সম্পর্ক বলেন, সবাই নিজের প্রফিটটাই দেখবে। এখানে আসলে নেপালকে অত বেশি দোষ দেওয়ার কিছু নাই। আর তাছাড়া ইন্ডিয়ায় কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো নেইবার না সবার জন্যই আর কি। দেখেন জন্মশতবার্ষিকী হচ্ছে আমার পছন্দের একটা মানুষ, এস এম সুলতান। মানে উনির মতো মানুষ হচ্ছে আপনার মানে খুবই খুবই রেয়ারলি আসে আর কি। যদিও আমরা ওনাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করতে পারি নাই, আরও করার প্রয়োজন ছিল। আহমদ সোবহান যথেষ্ট পরিমাণ ফাইট করে গেছে ওনার জন্য। যাই হোক, অর্থ বাণিজ্য দেখি আমরা 10 লাখ কর্মীর 1,000 কোটি টাকার সেবা হচ্ছে বেসরকারি নিরাপত্তা সেবা। ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে চীনের সাথে পেরে উঠছে না বাংলাদেশ, এটা টাফ বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বারবার বলি, সেটা হচ্ছে আপনার গার্মেন্টস প্রোডাক্টের ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশকে ইম্পোর্ট করতে হয়, যে ইস্যুটা চীন কিংবা হচ্ছে তাইওয়ান ফেস করে না, ভিয়েতনাম ফেস করে না। এখন দেখেন ভিয়েতনাম বা 100 টাকা কামাইলে
বড়জোর 20 টাকাতে ইম্পোর্ট করে আর 80 টাকা ওর লাভ। বাংলাদেশ 100 টাকা কামাইলে 80 টাকা হচ্ছে আবার ইম্পোর্ট করতে, আপনার কি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে বাইরে চলে যায়, 20 টাকা লাভ হয়। বাংলাদেশের এই রেশিওটা যতদিন না আপনি আরও স্ট্রং করবেন ততদিন মধ্যে মানুষকে সাফার করা লাগবে। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে ব্যবসায়ীগুলো, বড় বড় ফার্মগুলো হচ্ছে কর্পোরেট হয়ে যায়, অ্যাসালম, বিক্সিমকো সবাই কর্পোরেট হয়ে যায়। তো এই ধরনের সমস্যার কারণে বাংলাদেশের প্রাইভেট সেক্টর গ্রো করতে পারতেছে না। আপনাকে সবসময় রাজনীতির বাইরে থাকা লাগবে আসলে কিছু জিনিসকে। লোকসানি ব্যাংকের চাপে মুনাফা, এটা এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা আপনারা জানেন। তবে আরেকটা ফ্যাক্ট বলি, আপনার ধরেন ব্র্যাক হচ্ছে প্রচুর টাকা মুনাফা করে, ও হচ্ছে কর্মীদের রক্ত চুষে খাই টাইপের অবস্থা। সো প্রতিটা প্রতিষ্ঠান যখন এক্সট্রিম লেভেলে মুনাফা করবে তখন আমার মনে হয় ওগুলোকে অডিট করা দরকার যে ওরা আসলে কর্মীদেরকে কীভাবে রেসপেক্ট করতেছে, আর এই টাকাটা এত বেশি প্রফিট করা যায় কিনা। এর পাশাপাশি হচ্ছে ধরেন এখন কিন্তু ব্র্যাক, ইবিএল, সিটি ব্যাংকে প্রচুর খরচ, মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন্যান্স করতে 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। এগুলোকে মিনিমাইজ করা যায়, যেহেতু তারা প্রফিট করতেছে ওরা অবশ্যই কিছু জিনিস খরচ, গ্রাহকের খরচ কমাইতে সাপোর্ট করা লাগবে, ঠিক আছে। হুদাহুদি হচ্ছে খরচ বাড়ায় প্রফিট বাড়ায় দিবে, এটা কিন্তু অন্য ধরনের চুরি ডাকাতি। এই জিনিসটা যেহেতু আপনি ডিমের ক্ষেত্রে, তারপর পেঁয়াজের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে মানতেছেন না, আপনি হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে কেন মানবেন, ঠিক না? শেষ পেজে দেখি আমরা, ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে, সবাই সাবধানে থাকবেন। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।